বইমেলা কেবল বই কেনাবেচার স্থান নয়, এটি একটি সময়ের সাহিত্য চিন্তা, সাংস্কৃতিক প্রবণতা ও বৌদ্ধিক মননের প্রতিচ্ছবি। এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে আসে ত্রিপুরার সাহিত্য চর্চার অতীত ও বর্তমান রূপ। পাশাপাশি ত্রিপুরার লেখক সাহিত্যিকদের রচনা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সে বিষয়টি। রাজন্য পৃষ্ঠপোষকতায় এবং পরবর্তীকালে গণচেতনার উন্মেষে ত্রিপুরায় সাহিত্য চর্চা এক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে ওঠে। বাংলা সাহিত্যের মূল ধারার সঙ্গে যুক্ত থেকেও ত্রিপুরার সাহিত্য নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেছে। সাহিত্যিকরা গ্রামীণ জীবন, পাহাড়ি সমাজ, আদিবাসী সংস্কৃতি, ভাষাগত বৈচিত্র্য এবং রাজনৈতিক টানাপোড়েনকে সাহিত্যের মূল উপজীব্য করে তুলেছিলেন। সেই সময়ের সাহিত্য ছিল ভাবগম্ভীর, সমাজমনস্ক এবং গভীর দায়বদ্ধতায় পরিপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, একালে ত্রিপুরার সাহিত্য চর্চা এসেছে বিষয়গত ও আঙ্গিকগত পরিবর্তন। আধুনিক লেখকরা এখন ব্যক্তি মানুষ, প্রবাস জীবন, পরিচয় সংকট, বিশ্বায়নের প্রভাব, প্রযুক্তি নির্ভরতা এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতাকে সাহিত্যে তুলে ধরছেন। কবিতা, ছোট গল্প, উপন্যাসের পাশাপাশি প্রবন্ধ, অনুবাদ সাহিত্য ও লিটল ম্যাগাজিনের আন্দোলন একালের সাহিত্য চর্চাকে নতুন গতি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ডিজিটাল প্ল্যাটফর্মেও নতুন লেখকদের সামনে আসার একটা সুযোগ করে দিয়েছে। তবে সবকিছুর মাঝে কিছু প্রশ্ন জাগে। ত্রিপুরার সাহিত্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কতটা স্বীকৃতি পেয়েছে বা পাচ্ছে? রাজ্যের লেখকদের লেখা রাজ্যের সীমা ছাড়িয়ে জাতীয় পত্রিকা, সাহিত্যপত্র ও প্রকাশনা সংস্থায় কতটা স্থান পাচ্ছে? ত্রিপুরার সাহিত্য জাতীয় ও আন্তর্জাতিক পাঠকের কাছে কতটা পৌঁছচ্ছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের বাইরে ত্রিপুরার সাহিত্যের গ্রহণযোগ্যতা নিয়ে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট কবি তথা লেখক, চিকিৎসক ডাক্তার গোপাল চ্যাটার্জি এবং রাজ্যের প্রতিশ্রুতিশীল লেখক সৌম্যদীপ দেব। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সৌম্যদীপ, তোমার কাছে আসি প্রথমে, যে ত্রিপুরার সাহিত্য চর্চা যখন আমরা বলছি, যখন এই মুহূর্তে বইমেলা চলছে, আগে জানবো তোমার কাছে ৪৪তম আগরতলা বইমেলায় কতবার যাওয়া হয়েছে এখন পর্যন্ত, আর কেমন লাগছে বইমেলা থেকে এবারের সংগ্রহ কি তোমার? নিঃসন্দেহে এবারের বইমেলা বেশ অন্যবারের তুলনায় আমার মনে হয় যে অনেকেই, এবং আমি যে কয়েকদিন গেছি আমার মনে হচ্ছিল যে আমি বেশ তরুণ প্রজন্মকে দেখতে পেয়েছি। এটা আমার কাছে বেশ পজিটিভ বলে মনে হয়, কারণ আমি অন্যান্য বার যেরকম যাই, হয়তো অন্যবারের তুলনায় আমি এখন অবধি কম গেছি, কিন্তু সেই তুলনায় আমার মনে হয় আমি যে কয়েকদিন গেছি বেশ ইয়াং রাইটার বা নতুন যারা লিখছে তাদের অনেককেই আমি দেখতে পেয়েছি। আর সংগ্রহ বরাবর আমার সিরিয়াস সাহিত্য যেহেতু আমি পছন্দ করি, গল্প, উপন্যাস, এই সমস্ত বিষয়ের উপরই আমার কিছু কালেকশন হয়েছে। আচ্ছা, ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। ওকে, আসবো আমরা আরো বিস্তারিত আলোচনায়। যেহেতু তুমি নিজে লেখো এবং অন্যদের লেখা নিয়েও তুমি খুব গভীরভাবে চিন্তা করো এবং গভীরভাবে সেটা তুমি পর্যবেক্ষণ করো, আমরা সর্ট অফ ক্রিটিক্স যাকে বলি, তাই জানার অনেক কিছু আছে তোমার কাছে। আজ আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন। গোপা ম্যাডাম, এই যে ত্রিপুরার সাহিত্য চর্চার সেকাল ও একালের মধ্যে যে পার্থক্য, আমরা সেই নিয়ে আলোচনা করব, কিন্তু এবার বইমেলায়, প্রতিবারই বইমেলায় আপনার প্রকাশ পায়, কিন্তু এবার আপনার বইমেলায় যে বইটি প্রকাশ পেয়েছে টিফিন বক্স, সেই টিফিন বক্স নিয়ে চর্চা হচ্ছে। তো আপনার কাছে ছোট্ট করে জানবো, কেমন লাগছে টিফিন বক্স নিয়ে চর্চা হচ্ছে, আর টিফিন বক্সটা মূলত কি নিয়ে আপনি লিখেছেন? টিফিন বক্স একটা গল্প সংকলন, 23টি ছোট গল্প রয়েছে, বিভিন্ন স্বাদের গল্প, খুব ছোট এবং চরিত্রটা আমাদের আশেপাশেরই। তো যেটাই আমার প্রিয় পাঠকেরা যারা পড়েছেন বলেছেন কি সেই চরিত্রগুলো আশেপাশের খুব সাধারণ দৈনন্দিন জীবনযাত্রার কথোপকথন বলে অনেক কাছের বলে মনে হয়, গ্রহণযোগ্য বলে মনে হয়। আচ্ছা, ফুটে উঠেছে কোনটা, আরবান সিটি লাইফ ফুটে উঠেছে নাকি রুরাল লাইফও ফুটে উঠেছে আপনার কবিতাগুলোর মধ্যে? রুরাল লাইফ আমি ফোটাতে পারি না,
অ্যাকচুয়ালি ওই মানে আশেপাশে যা থাকে তাই তো হয়। আমি একেবারে মানে স্বীকার করছি, এটা আমার স্বীকারোক্তি কি আমি রুরাল লাইফ, কারণ সেটা কল্পনা করতে হয়। কখনো সিটি লাইফের স্লামস ফুটে ওঠে, মানে যেখানে এরকম জীবনযাত্রা কিছুটা আছে, কিন্তু প্রকৃত রুরাল ত্রিপুরার যে চালচিত্র সেটা আমি এখনো আমার কলমে তুলে ধরতে পারিনি। নাগরিক জীবনই উঠে আসে। ওকে, আমরা আসবো আরো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে। সৌম্যদীপ, এই যে ত্রিপুরা সাহিত্য চর্চার সে কাল ও এই কালের মধ্যে তুমি সবচেয়ে বড় পরিবর্তন কোন জায়গায় দেখেছো? মানে বিষয়টা কিসে, মানে বিষয়ে, ভাষায়, না দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখেছো তুমি সে কাল আর এই কালের মধ্যে? না দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে পরিবর্তন একটা জিনিস, মানে বাক বদল পদ্য সাহিত্যে নতুন কিছু শব্দ, নতুন কিছু ভাষা, নতুন কিছু রীতি, নতুন কিছু আঙ্গিক যোগ হয়েছে। এবার কোন কোন লেখক থাকেন তিনি ভাবেন যে আমি শৈলী নিয়ে এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, কোন কোন লেখক ভাবতে পারেন যে আমার অন্য লেখাগুলো একরকম ছিল, ওই লেখাটা আমি অন্যরকম ভাবে করব। তো এবার আমরা যদি দেখি, সাপোজ ধরেন সুতপা দাসের সোনার দুয়ারি ঘর, রূপার দুয়ারি ঘর, আমি একটা নাম বলছি, আর মানে এটা নয় যে আরো অনেক লেখা আমাদের এখানে নেই, আরো অনেক লেখা আমাদের এখানে আছে। বা আমরা যদি এরকম কিছু কিছু আমরা যদি দেখি যে দীপক দেবের রক্ত মাংসের শরীর, এইরকম কিছু কিছু লেখা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব যে এগুলোতে কোনো কোনো লেখক ভাষা নিয়ে, কোনো কোনো লেখক আঙ্গিক নিয়ে, কোনো কোনো লেখক শৈলী নিয়ে কাজ করেছেন। আচ্ছা, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা আজকে থেকে ধরেন 30 বছর আগে, 40 বছর আগে সেইভাবে পাইনি ত্রিপুরার সাহিত্যে। এই জিনিসটা নতুন ভাবে এসেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। আচ্ছা, কিন্তু এই জিনিসটা যতটা এসেছে কবিতায়, যতটা এসেছে গল্পে, যতটা এসেছে উপন্যাসে, প্রবন্ধে কিন্তু সেইভাবে এক্সপেরিমেন্টের জায়গাটা এখনো আসেনি আমাদের এখানে। ওইভাবে এক্সপেরিমেন্ট যেটা আমরা চাইছি সেটা এখনো আসেনি। বা কবিতাতে আমি ইদানিং মাঝে মধ্যে, যেহেতু আমি মনে করি না যে আমি খুব বড় কবিতার পাঠক বা আমি প্রচুর কিছু কবিতা পড়েছি, এটাও আমি কোনোদিন বলি না, কিন্তু আমি যা কিছু মানে যেটুকু মাঝে মধ্যে পড়ি এজ এ পাঠক হিসেবে, আমার মনে হয় কবিতাতেও অনেক ভালো ভালো কাজ আমাদের এখানে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেই দশক, এই দশক দুই সময়ে কবিতাতে কাজ হয়েছে, কিন্তু কথা সাহিত্যে বিশেষত আমার মনে হয় গত 30 বছরে অনেক বেশি এক্সপেরিমেন্ট, অনেক বেশি নতুন কিছু আমাদের এখানে হয়েছে। ওকে, এখানে ম্যাডাম আপনার কি মনে হয় এই যে সেকালের, বা আমরা যখন সেকাল বলছি, আমরা সেই রাজ আমলের থেকে আমাদের সাহিত্য খুব চর্চিত ছিল। রবি ঠাকুর আমাদের রাজ্যে বহুবার এসেছেন, এবং রবি ঠাকুরের সান্নিধ্যে তৎকালীন সময় যারা ছিলেন তারা হয়তো অনুপ্রাণিত হয়েছেন। এখন সেই সময়ের লেখা এবং বর্তমানে যারা লিখছে বা আপনারাও যারা লিখছেন, মানে কোথায় পার্থক্য খুঁজে পান আপনারা, মানে পরিবর্তনটা কি আপনারা দেখেন? দেখুন, ভাষা গতিশীল জিনিস, তো আমি কখনোই বলবো না ঠিক যে একটা সহজ গতিতে ভাষা এগোচ্ছে। জীবনযাত্রার পরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, প্রত্যেকটা কিন্তু সেই সাহিত্যে প্রভাব ফেলবে। আচ্ছা, তো এই ভাঙা গড়ার খেলা চলতেই থাকবে, তো এটা একটা ফ্লো। সুতরাং এটা মেনে নেওয়াই বোধহয় বেটার, কি যা ঘটছে তাই ফুটে উঠছে। আচ্ছা, এবং বঙ্কিমচন্দ্রর থেকে যদি আমরা দেখি, ভাষা পরিবর্তন হতে হতে রবীন্দ্রনাথের ভাষা, এরপর আরো এগিয়ে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষা, এখন আরো এগিয়ে গিয়ে সরঞ্জিত চক্রবর্তীর ভাষা, প্রচুর পার্থক্য, প্রচুর ইংরেজি শব্দ এসেছে, শব্দ একেবারে ঝরঝরে ভাষা এখন যেগুলো আমরা বলি, অনেক মানে চলতি বাংলা পরিবর্তিত হচ্ছে। সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করা প্রয়োজন, কিন্তু সাহিত্যে যাতে সমাজ ফুটে ওঠে, সমকালীন সমাজের প্রতিচ্ছবি থাকবে সাহিত্যে, সেটা আবশ্যক। সৌম্যদীপ একটা কথা বললো, এটা নিয়ে আমি সহমত। ত্রিপুরার কবিতা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ, কবিতা সাহিত্য। কারণ আমরা ছোটবেলা থেকে, আমি যদিও বিজ্ঞানের ছাত্রী, কিন্তু যেহেতু সাহিত্যে আমার একটা ন্যাক ছিল, আমি সবসময় পড়তাম ত্রিপুরার কবিতা ছিল ছোটবেলা থেকেই। কিন্তু কবিতা কিন্তু সত্যি সমৃদ্ধ, মানে সেটাকে বাংলা সাহিত্যের দরবারে সেভাবে পেশ করা হয়েছে কিনা আমি, হয়নি তেমন ভাবে ত্রিপুরার কবিরা, কিন্তু সত্যি সমৃদ্ধ। গদ্য সাহিত্য নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। না, তাহলে এখানে প্রশ্নটা আসে এখানে আরো গভীরভাবে, যে আমরা যখন বলছি যে আমাদের ত্রিপুরার সাহিত্য চর্চা কবে থেকে হচ্ছে সেটা এখন বলা মুশকিল, সে বহু আগে থেকে, কিন্তু যখন আমরা একটু বড় আঙ্গিকে দেখতে চাই, জাতীয় স্তরে হোক বা আন্তর্জাতিক স্তরে হোক, যেমনটা পশ্চিমবঙ্গের যারা লেখক বা সাহিত্যিক, তাদের লেখা বা কবিরা, তাদের লেখা যতটা গ্রহণযোগ্য হয়, বা এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও যখন কোনো সাহিত্য চর্চা হয় সেটাকে যতটা মানে গুরুত্ব দেওয়া হয়, আমার রাজ্যে যারা লেখক বা সাহিত্যিক, তাদের লেখা কি সেভাবে গৃহীত হয়েছে? আগে হয়েছে, এখন হচ্ছে, মানে কিভাবে দেখেন আপনারা?
প্রসার দরকার, আমাদের পৌঁছতে হবে আমাদের সাহিত্য নিয়ে ভারতবর্ষের বিভিন্ন অন্য প্ল্যাটফর্মে, বেটার প্ল্যাটফর্মগুলোতে পৌঁছতে হবে। কারণ সাহিত্যিক মনে হয় না কখনো অঞ্চল ভিত্তিক হতে পারে। সাহিত্যিক বা কবির যে মেন্টাল স্ট্যাটাসটা, বেসিক্যালি সেটারই প্রতিফলন ঘটে তার লেখায়, এবং মেন্টাল স্ট্যাটাসের সঙ্গে কোনো মানে ভৌগোলিক সীমানার কোনো যোগাযোগ নেই। যেহেতু কমিউনিকেশন গ্যাপ আছে একটা, মানে আমরা নর্থ ইস্ট সবাই জানি একটা যোগাযোগ ব্যবস্থা মেইন ভূখণ্ড থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি, সেই যে কমিউনিকেশনটা সেটা নেই বলে, রিসোর্সেস নেই বলে, মানে অন্যান্য শিল্প বাণিজ্যের যা অবস্থা সাহিত্যেরও তা একই অবস্থা, আমি সেটা মনে করি। পৌঁছতে হবে, পৌঁছলে নিশ্চয়ই আমাদের। আপনি খুব সুন্দর। এখানে আমার একটা জিনিস মনে হয় যে মানে ভূগোলকে, ম্যাডাম খুব সুন্দর বিষয়টি বললেন, আসলে মানসিকতায় তো আমরা ভূগোলকে ছাড়িয়ে যেতে পারি, হ্যাঁ, মন এবং মানসিকতায় আমাদের কাছে ভূগোল বাধা নয়। কিন্তু একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে কথা সাহিত্য লিখতে গেলে মানে ভূগোল কিন্তু আপনার শিওরে জেগে থাকবেই। যখন আমি গল্প উপন্যাস লিখবো, আমি সেই জায়গার, এবার আমি আন্দামান নিয়েও লিখতে পারি, হ্যাঁ, তাতে কোনো বাধা নেই, কিন্তু ক্ষেত্র সমীক্ষা আমার কতটা আছে এটাও আমার কাছে জানা দরকার। কারণ আপনারা জানেন যে মানে যখন সুনীল গঙ্গোপাধ্যায় ত্রিপুরা নিয়ে লিখছিলেন প্রথম আলো, তখন হসম ভোজন, মানে ত্রিপুরার মহারাজারা যেটা প্রজাদের উদ্দেশ্যে দিতেন আর কি, হসম ভোজন, সেই হসম ভোজনে একজন প্রজা নিয়ে গেছে কমলা এবং একজন প্রজা নিয়ে গেছে আনারস। যখন দেশ পত্রিকায় বেরোচ্ছে উপন্যাসটা, তখন এটাতে লেখা ছিল। এবার আজকে থেকে এত বছর আগে, হ্যাঁ, 100 বছর, 150 বছর বা 120 বছর আগে সেই মহারাজার সময়ের কথা যদি আমি বলি, তো সেই সময়ে একই সময়ে আনারস এবং কমলা নিয়ে যাচ্ছে মহারাজার জন্য, এটা তো আজকের দিনে সম্ভব, কিন্তু সেই সময় এটা সম্ভব নয়। এর মানে একটাই কারণ যে ক্ষেত্র সমীক্ষাগত ত্রুটি। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় নিঃসন্দেহে আমাদের কাছে বাংলা সাহিত্যের সম্পদ, কিন্তু কোথাও না কোথাও যে সমালোচকদের দৃষ্টিতে একটা জিনিস পড়ে যায়, এটা কিন্তু অত্যন্ত মানে কল্পনা করে, মানে আপনি যেটা বলছেন নিজে না জেনে বা সেখানটায় না গিয়ে মানে কল্পনা করে বা অন্য কাউ থেকে শুনে যদি কেউ কিছু লেখে, তাহলে যে জিনিসটা করা হয় সেটাই সেই ত্রুটিটা থেকে যায়। ওকে, আমরা এই আপনি ভূগোলের কথা যখন বললেনই বা সমুদ্র বললে, যখন এখন ত্রিপুরার ভৌগোলিক অবস্থান, পাহাড়ি ও আদিবাসী সংস্কৃতি, মানে এখন আমাদের আজকের যারা প্রজন্মের যারা লেখকরা বা কবিরা, তাদেরকে কতটা প্রভাবিত করছে? মানে আমাদের ভৌগোলিক অবস্থান, পাহাড়ি আদিবাসী সংস্কৃতি, তাদের লেখার মধ্যে শুধু কি জনজাতি যারা, তাদের লেখার মধ্যেই শুধু পাহাড়ি বা আদিবাসী সংস্কৃতি গুরুত্ব পাচ্ছে, নাকি জাতি বা বাঙালিদের মধ্যেও পাচ্ছে লেখার মধ্যে? এটা আমাদের অনেক বাঙালি লেখকরাও কিন্তু পাহাড়কে সাবজেক্ট করে নিচ্ছেন। আমি দেখেছি শ্যামল বৈদ্য একটি উপন্যাস লিখেছেন, এটার মধ্যে পাহাড়ের কথা আছে, একেবারেই পাহাড়ি জনজীবনের কথা। আমাদের বিমল সিংহ লিখেছেন লংতরাই, যেটা এখন মানে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্য। এরকম বিভিন্ন ভাবে কবিতাতেও আমি দেখেছি কোথাও কোথাও পাহাড়ের কথা সুন্দরভাবে, অসাধারণভাবে ফুটে উঠেছে। গল্পে তো প্রচুর, মানে ত্রিপুরার বাংলা ছোট গল্পে পাহাড় এবং পর্বত শ্রেণীর কথা প্রচুর নানাভাবে উঠেছে। আসলে এটা বাধা নয়। পাহাড় এবং সমতল ত্রিপুরার, মানে এই যে পাহাড়ের যে টংঘর, আমাদের কাছে কিন্তু উপাদানের অভাব নেই। আমাদের কাছে বিষয় হলো যে আমরা উপাদানটা কতটা গ্রহণ করতে পারছি, কতটুকু নেব আমরা। উপাদান আমাদের কাছে কিন্তু অভাব নেই। এবং আপনি যদি দেখেন কলকাতায় বসে একজন লেখক যখন ভাবছে যাদবপুর থেকে আমি গল্পটা শুরু করব বা কলেজ স্ট্রিট থেকে আমি শুরু করব, আমি কেন কৈলাসহর থেকে শুরু করব না? আমার কাছে তো কৈলাসহর অ্যাভেলেবেল আছে, একদম, আমি কৈলাসহর থেকে শুরু করতে। তো আমাদের কাছে জিওগ্রাফিক্যালি খুব বেশি বাধা কিন্তু আমাদের কাছে নেই, বরং অনেক বেশি উপাদান, অনেক বেশি সংস্কৃতিগত, অনেক বেশি মানে খাদ্যাভ্যাসগত। সেটা কি শুরু করা হচ্ছে? মানে আগেও কি করা হতো, এখনো কি করা হচ্ছে? নাকি আমি কি বাজারঘাট স্টেশন থেকে শুরু করছি, নাকি শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি? আমি মানে শুরুটা কোথায় হচ্ছে এখনো আমাদের এই সাহিত্য চর্চার মধ্যে? এটা খুব ভালো একটা প্রশ্ন। আসলে এটা নিয়ে এই সময়ে খুব আলোচনা হওয়া দরকার আমার মনে হয়, কিন্তু হচ্ছে না। যদিও আমাদের এখানকার একটা অংশের লেখক কিন্তু ত্রিপুরা বেসড লিখতে শুরু করেছেন অলরেডি, বেশ 1-2 দশক 3 দশক ধরেই। মানে আমি যদি একটা অংশের লেখকের কথা ধরি আর কি, তারা ত্রিপুরা নিয়েই, ত্রিপুরাকে সাবজেক্ট করেই লিখছেন। আবার একটা অংশের লেখক আমি গল্প এখনো এরকম পাই যে ত্রিপুরায়, তিনি হয়তো সারা জীবন ত্রিপুরায় থেকেছেন, কর্মসূত্রে জন্মসূত্রে ত্রিপুরায়, কিন্তু তিনি গল্প লিখছেন, গল্পের বিষয় হয়ে যাচ্ছে কোথায়, হয়তো নয়ডা থেকে তার গল্পের চরিত্র তুলে আনছেন, দিল্লির নয়ডা থেকে। তো এই জিনিসটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে তিনি লিখতেই পারেন, একটা গল্প দুটো গল্প হতেই পারে, কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য, পাঠকদের কাছে কতটা গ্রহণযোগ্য, এটা একটা বড় প্রশ্ন। ঠিক।
না, চরিত্র তো ঘুরে বেড়াবে, কিন্তু তার বেসটা এখানে হবে। একদম তাই না? সেটাই বেসটা এখানে হবে, শুরুটা এখানে হবে, এখানে একটা লোকাল একটা ফ্লেভার থাকলে হয়তো বা অবশ্যই, পাঠকদের কাছে গ্রহণযোগ্য বেশি হয়। ম্যাডাম, এই যে আগের প্রজন্মের সাহিত্যিকদের এরা এখন বলা তো হয় যে মানে একটা বই একটা সময়ের মানে সাহিত্য চিন্তা, তো সময়কে ধরে রাখে বই, তো সেখানে আগের প্রজন্মের যারা সাহিত্যিকদের সঙ্গে একালের লেখকদের দায়িত্ববোধ বা সামাজিক দায়বদ্ধতায় কোনো পার্থক্য আপনি লক্ষ্য করেন কিনা? মানে আমাদের রাজ্যের কথা বলছি আমি, অন্য কোথাও না, মানে আমাদের রাজ্যে আগে যারা লিখতেন। অনেকটাই, কারণ জীবনের গতি অনেক দ্রুত হয়েছে। আগে একটা ছেলে বা মেয়ে যদি ছোটবেলায় ভেবেছে কি আমি শুধু লেখালেখি করব, আমি সাহিত্য ভালোবাসি, তার উপর কিন্তু তার অভিভাবক কখনো চাপিয়ে দেননি কি তোমাকে অন্য একটা প্রফেশনে যেতে হবে। আচ্ছা, এখন চাপিয়ে দেওয়া হয়। একটা সাহিত্য মন যদি ভেতর থেকে থাকে কি আমি শুধু সাহিত্য নিয়ে কাটাবো, কোনো ছেলে বা মেয়ে যদি তার বাবা মার কাছে বলে কি এটাই আমার প্রফেশন হবে, যতদূর চাই স্ট্রাগল করব, কিন্তু আমি এই ক্রিয়েটিভিটিকেই ভালোবাসি, আচ্ছা, কতদূর সাপোর্ট পাবে তার ফ্যামিলি মেম্বার থেকে? না, তো ফাইনালি যে আমাদের মানে যেটা আমাদের মানে রুজি রোজগার, যেটা কিছু করে খাওয়ার তাগিদে সাহিত্যটা দ্বিতীয় পর্যায়ে চলে যেমন যাচ্ছে। ছিল আমাদের সেই সুনীল গঙ্গোপাধ্যায়রা, শক্তি চট্টোপাধ্যায়, ওনারা যেটুকু ছিলেন, এক তো জীবনযাত্রার মান এখন হাই হয়ে গেছে, সবার কাছে টার্গেট এত হাই করে দেওয়া। আমরা সমরেশ বসুর গল্প পড়েছি, উনি একটা ঘরে বসে বসে বারান্দায় বসে বসে লিখতেন, আর ওনার স্ত্রী গান শিখিয়ে সংসার চালাতেন, এটা আমরা সবাই জানি। তো এখন কেউ ওই জীবনে সন্তুষ্ট হবে না, যে লিখছে, যে লিখতে দেয়ও, লিখতে চায়ও, সেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লাইফ চায়, একটা লাক্সারিয়াস লাইফ চায়। সুতরাং শুধুই সাহিত্য নিয়ে কাজ করতে হলে যে দায়বদ্ধতা থাকবে সেটা কখনোই আসবে না, কারণ তার দায়বদ্ধতা যেটা সেটা ভাগ হয়ে যাচ্ছে অন্য প্রফেশনে। সমতি, তোমার কি মনে হয় এই প্রজন্মে তুমি অনেক লেখা দেখছো এবং ক্রিটিক্স দেখছো, মানে তুমি করছো সেখানে সমালোচনা পর্যালোচনা করছো, এখন এই যে দায়বদ্ধতা, মানে তার মধ্যে কোনো পার্থক্য এসছে কি আগে আর এখনের মধ্যে, সেকাল আর এই কালের মধ্যে? না, ত্রিপুরা নিয়ে লিখতে হবে বা আমি যে জায়গায় জন্ম নিয়েছি সেই জায়গার জন্ম মাটির ঋণ বলে আমার আছে, সেই বিষয়টি আমাকে নজর রাখতে হবে, এটা এই প্রজন্ম যে মানে খুব বেশি ভাবে এটা কিন্তু আমার মনে হয়নি। মানে একটা অংশ এই ক্ষেত্রে আমাকে আবার বলতে হয়, মানে কোন লেখক লিখছেন, কোন লেখক নিশ্চয়ই লিখছেন, কিন্তু অনেকেই লিখছেন, এটা কিন্তু আমরা এখনো বলার মতো সুযোগ হয়তো আমাদের আসেনি। হ্যাঁ, কারণ আপনারা এটা আমাদের থেকে ভালো জানবেন যে ত্রিপুরার জনসংখ্যা আজও কিন্তু আমরা খুব বেশি যে বলতে পারি তা তো নয়। ত্রিপুরা রাজ্যটার তুলনায় হয়তো জনসংখ্যা যা, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষ কিন্তু লেখালেখি করেন, হ্যাঁ, বা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, শিল্পের বা নন্দন চর্চা কোনো না কোনো ভাবে যুক্ত আছেন। এবার যারা লিখছেন তারা ত্রিপুরা বেসড কাজকর্ম করছেন, এটা সেইভাবে হয়তো এখনো খুব একটা পরিলক্ষিত হচ্ছে তা না। হ্যাঁ, এক্সক্লুসিভ না জিনিসটা। আমি নতুন কিছু করব, নতুন কিছু ভাববো। আমি কয়েকটা উপন্যাসের নাম আমি আপনার একটা শোনাই। কেন শোনাই এই প্রসঙ্গটা এরপর আমি বলছি। সাপোজ ধরেন ভীষ্মদেব ভট্টাচার্যের অগরুগন্থা, বিমল সিংহের লংতরাই, প্রদীপ সরকারের জনজীবন যুদ্ধ, দুলাল ঘোষের অগ্নিসূত্র, সমরজিৎ সিংহের ট্রারারারা, নন্দকুমার দেববর্মার ঠিকানা কিরাত ভূমি, সুভাষিস তলাপাত্রের পাতাম কাঠের নৌকা, পল্লব ভট্টাচার্যের কমলিনী উপাখ্যান, শঙ্খশুভ্র দেববর্মনের মেঘবতী, শ্যামল বৈদ্যের উজান ভাটি, সুতবা দাসের সোনার দুয়ারি ঘর, রূপার দুয়ারি ঘর, এরকম অসংখ্য নাম একসাথে আমরা উচ্চারণ করতে পারি। কিন্তু এই লেখাগুলো যেভাবে লেখা হয়েছে যে আমি ত্রিপুরার কথা বলবো, ত্রিপুরার কথা লিখবো, আরো দু কথা আমার বলার আছে, এই জায়গাটা, এই ভাবনাটা যদি কোনো লেখকের মধ্যে আসে তাহলে সে অনায়াসে ত্রিপুরা নিয়ে লিখতে পারে। বাট প্রথমে হলো যে আমি জিনিসটাকে নিয়ে ভাবছি কিনা, জিনিসটাকে নিজের মনের মধ্যে আমি জারিত করছি কিনা। হ্যাঁ, তো এই জারিত করাটা হলো প্রথমে। যে কোনো একটা সিক্স সেন্স আপনাকে নাড়িয়ে দিয়ে যেতে পারে। ত্রিপুরার ওই বিষয়টা ঘটেছিল। আজ অব্দি দেখেন না, সাপোজ ধরেন 1980 নিয়ে শ্যামলাল দেববর্মার যে উপন্যাস, এটা আজ অব্দি কিন্তু বাংলায় অনুবাদ হয়নি। এরকম অনেক লেখা আছে উত্তর পূর্বে, যেটা সব থেকে বড় সমস্যা আমার মনে হয় যে এটা হলো মানে বিশেষত ত্রিপুরার ক্ষেত্রে আমি বলবো, সেটা হলো অনুবাদ সাহিত্য এবং সমালোচনা সাহিত্য। শাখাগুলো অনেক ভালো কাজ করছে, কবিতা, গল্প, উপন্যাস, নাটক প্রচুর লেখা হয়েছে। আমি বলবো যে উত্তর পূর্বে মানে গর্ব করার মতো একজন নাট্যকার প্রদ্যোৎ চক্রবর্তী। এখন আমি অনুবাদ সাহিত্যের কথা আমি একটু যদি আটকাই জায়গাটাতে ইন্টারাপ্ট করি তোমাকে, অনুবাদ সাহিত্য বলতে আমরা কার অনুবাদের কথা ভাবছি? আমার ত্রিপুরাতে যে সাহিত্যগুলো লেখা হয়েছিল একটা সময়, সেটাকে অনুবাদ করার কথা বলছি? কোন ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করার কথা বলছি? এবং মানে কবে নাগাদ সেটা হয়নি বা নাকি কখনোই হয়নি সেটা? না, অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যে অনুবাদের যে ধারাটা, এটা যদি আমরা অনুবাদের ইতিহাসটা দেখি তাহলে দেখবো, বা
সমসাময়িক দিকটাও যদি আমরা দেখি, আমরা দেখব যে অন্য সাহিত্য, অন্য ভাষার সাহিত্য থেকে বাংলা ভাষায় যেভাবে অনুবাদ হয়েছে, বাংলা ভাষার সাহিত্য কিন্তু সেইভাবে অনুবাদ হয়নি। আচ্ছা, মানে আপামর পৃথিবীর বাংলা সাহিত্যের কথা এটা। এবং আমরা যদি দেখি যে বুকার পুরস্কার থেকে শুরু করে বড় বড় পুরস্কার যেগুলো এখন কিন্তু সব অনুবাদের উপরে আসছে। এবার আমাদের এখানে সাপোজ আমরা যদি দুলাল ঘোষের অগ্নিসূত্রের কথা বলতে যাই বা যে কোনো একটা উপন্যাসের কথা আমরা বলতে চাই, অনুবাদ দেখি আমরা যে পৃথিবীর মানুষের কাছে আমরা বলবো, অন্যান্য ভাষার মানুষের কাছে আমরা পৌঁছবো, সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি হয়নি। যার ফলে অনুবাদ সেকাল এবং একাল কোনো কালই অনুবাদ হয়নি। ত্রিপুরার বাংলা সাহিত্যে অনুবাদ একেবারেই নেই বলা যেতে পারে, একেবারেই নেই। তাহলে এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, যে আমরা যখন বলছি যে আন্তর্জাতিক স্তরে বা জাতীয় স্তরে আমার রাজ্যের সাহিত্য কতটা গৃহীত বা গ্রহণযোগ্য, সেখানে অনুবাদ একটা বিরাট বড় কারণ। তাহলে অনুবাদটা ঠিক করে হয়নি বলে, কারণ বাংলা তো সবাই পড়তে পারে না হয়তো, বা অন্য ভাষাভাষী যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্য ভাষায় অনুবাদ প্রয়োজন ছিল, যেটা আমাদের এখান থেকে খুব একটা বেশি আগেও করা হয়নি, এখনো করা হচ্ছে না। এবং এখানে দুটো জিনিস দেখেন, মূলত লেখকের কাজ হলো তিনি মৌলিক লেখা লেখার পরে কিন্তু এটা নিয়ে প্রকাশ করা, প্রচার করা, ফলাও করে বলা, এটা লেখকের কাজ নয়। এখানে দুজন মানুষ কাজ করতে পারেন, একজন হলেন সমালোচক যিনি সাহিত্যের গঠনমূলক সমালোচনা করবেন, আরেকজন হলেন অনুবাদক। এই দুজন মানুষের ভূমিকা কিন্তু বাংলা সাহিত্যে অনেক বেশি। এবার অন্যান্য অঞ্চলের দিকে যদি আমরা দেখি, অন্যান্য ভাষায় আমরা দেখি, তাহলে দেখব যে অনুবাদ সাহিত্যে, সমালোচনা সাহিত্যে যেভাবে কোনো অঞ্চলের সাহিত্যকে অন্য অঞ্চলের কাছে প্রসারিত, প্রকাশিত করা হয়েছে, ত্রিপুরায় সেটা হয়নি। শুধু ত্রিপুরার সমস্যা এটা নয়, আপামর উত্তর পূর্বেরই সমস্যা এটা। আমার মনে হয় অসমীয়া সাহিত্য সেই জায়গায় অনেক বেশি অ্যাডভান্স। অসমীয়া সাহিত্য অনেক বেশি অনুবাদ হয়েছে, অরূপা পটঙ্গিয়া কলিতা থেকে শুরু করে অনেকের লেখা অনুবাদ হয়েছে। কিন্তু ত্রিপুরার বাংলা সাহিত্য যদি আমরা বলি, সেখানে অনুবাদের একেবারেই ক্ষীণ ধারা বইছে। এখানে আরেকটা প্রশ্ন আসে, এই যে আমরা যখন প্রকাশ, মানে তুমি প্রকাশের কথা বলছিলে, বই প্রকাশের কথা, আমাদের রাজ্যে যারা লিখছে বা বর্তমান প্রজন্ম যারা লিখছে, তাদের মানে আসলে উদ্দেশ্যটা যখন লেখা হয়, এটা ম্যাডাম আপনিও বলতে পারবেন, আপনারা যখন লিখছেন কোন জায়গাটা ভেবে লিখছেন? আপনি পাঠকের কাছে অনেক দিন মনে রাখবে এটার জন্য লিখছেন, নাকি আমি একটা বই প্রকাশ করছি তার জন্য একটা বই প্রকাশ করলে পরে যে একটা আনন্দ, বই মেলায় বই প্রকাশ হচ্ছে, সেটা গুরুত্ব পাচ্ছে বেশি বলে মনে হচ্ছে? কোন জায়গাটাতে, সেটা কবিতা হোক বা সাহিত্য হোক বা প্রবন্ধ হোক, কোনটা গুরুত্ব পাচ্ছে বেশি বলে মনে হয়? মানে দূরের চিন্তাটা কতজন করছে বলে মনে হয় আপনার? কবিতার কথা যদি বলি, কবিতা খুব সীমিত মানুষের কাছে পৌঁছয়, সেটা অর্থ অনুধাবন খুব সীমিত মানুষ করতে পারে। তো কবিতার বইগুলো হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মানে লেখক নিজের তাগিদেই লেখেন কবি। কিন্তু প্রবন্ধ সাহিত্য, সমালোচনা সাহিত্য, ইভেন গদ্য সাহিত্য, গল্প উপন্যাসও কিন্তু অবশ্যই একটা দায়বদ্ধতা আছে আমাদের সামাজিক প্রেক্ষিতে তুলে ধরার জন্য, প্রেক্ষিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেটা আপনি বললেন, সেটা আরবান লাইফের মাধ্যমে হতে পারে, রুরাল লাইফের মাধ্যমে হতে পারে, সেমি আরবান রুরালের মাধ্যমে হতে পারে। কিন্তু কলম সবসময় পারিপার্শ্বিকতার কথা বলবে, মানুষের কথা ফুটে আসবে, মানুষের কথা তো সমাজের কথাই হয়। তো গদ্য সাহিত্যর কিন্তু বিশাল দায়িত্ব, প্রবন্ধ সাহিত্য, গদ্য সাহিত্য, ইভেন গল্প, যেটা বিশাল দায়িত্ব। আর কবিতাও দায়িত্ব নেয়, অবশ্যই নেয়, কারণ প্রতিবাদের ভাষা কবিতাতেই সবচাইতে প্রচ্ছন্ন হোক, ফুটে তো ওঠে। কিন্তু সেটা বোঝার বোদ্ধা সীমিত, কিন্তু দায়িত্ব নিতে হবে। শুধু বইয়ের তাগিদে তো সাহিত্য সৃষ্টি করলে চলবে না। দীক্ষিত পাঠকের সংখ্যা খুব সীমিত। সীমিত দীক্ষিত পাঠক বলতে কোথায় সীমিত? মানে আমার রাজ্যে সীমিত, নাকি মানে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরেই সীমিত? না, আন্তর্জাতিক স্তরে পাঠক নেই এটা তো আমরা বলতে পারি না। আমাদের রাজ্যেও পাঠক নেই এটা আমাদের বলার অবকাশ আসে না। পাঠক তো নিশ্চয়ই আছে, এবং পাঠক আছে বলেই পড়ছে। এখন পাঠক বলতে গেলেও তো এখন পাঠক নিয়ে আবার নানা রকমের পাঠক। হ্যাঁ, আমাদের রাজ্যে যারা লেখালেখি করছেন তারা সবাই গল্প উপন্যাস পড়েন তেমন কিন্তু নয়। অনেকেই আছেন গল্পের পাঠক, কেউ নাটকের পাঠক, কেউ ভ্রমণ সাহিত্যের পাঠক, কেউ উপন্যাস পড়ছেন, কেউ প্রবন্ধ পড়ছেন, এবার অনেকেই অডিও স্টোরি পড়ছেন, সেও তো পাঠক। যে গবেষণামূলক আর্টিকেল পড়ছে, রিসার্চ আর্টিকেল পড়ছে, তারাও পাঠক। পডকাস্টে কেউ পড়ছে, কেউ অডিও স্টোরি পড়ছে, কেউ ইবুক পড়ছে, তারাও পাঠক। এবার পাঠকের সমীকরণ কিন্তু আজকে থেকে 30 বছর আগে যা ছিল, সেই পাঠকের সমীকরণ কিন্তু পাল্টে গেছে। এবং ম্যাডাম যেটা বলছিলেন, মানে প্রশ্নটা যেটা ছিল যে মানে কি ভেবে আমরা লিখবো, পাঠকদের সাহেব একদম লেখকরা কি ভেবে লিখছেন আজকে, শুধু মানে সেটা বই প্রকাশই গুরুত্ব পাচ্ছে বেশি, নাকি পাঠকদের সঙ্গে কানেক্ট করাটা এবং
বহুদিন সাহিত্যে মানে জায়গা করে নেওয়াটা, মানে সাহিত্য চর্চায় জায়গা করে নেওয়াটা ভেবে লিখছেন? মানে আসলে আমরা যদি বই মেলার চমক বা বই প্রকাশের চমক দেখতে যাই, তাহলে কিন্তু আমাদের মনে হতে পারে যে বই প্রকাশটা আমাদের কাছে অনেক বেশি সহজতর, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বই প্রকাশের থেকেও গুরুত্বপূর্ণ হলো পাঠকের কাছে কতটা পৌঁছচ্ছে। হ্যাঁ, একটা বই পাঠকের কাছে কতটা পৌঁছলো, এবং একজন লেখক যখন লিখেন তখন কিন্তু পাঠকের কথা ভেবে তিনি শুধু লেখেন তা নয়, তার মনে মানসিকতায় যেটা নাড়া দেয় সেই বিষয়টাকেই তিনি লেখেন। পরবর্তী সময়ে হয়তো পাঠক লেখকের সঙ্গে মানসিকভাবে মিলে যেতে পারেন, এই বিষয়টা যে বিষয়টা লেখককে নাড়া দিয়েছিল সেই বিষয়টা পাঠককেও নাড়া দেয় একদম। এবং সেই কারণে এই লেখাটা হয়ে ওঠে ক্লাসিক লেখা। পাঠক যত বেশি গ্রহণ করেন, পাঠক লেখাটাকে প্রজন্মের পর প্রজন্ম গ্রহণ করতে থাকেন এবং লেখাটা হয়ে ওঠে ক্লাসিক লেখা। বাট লেখকের কিন্তু সেই দায়বদ্ধতা নেই যে পাঠকের কাছে আমাকে পৌঁছতে হবে, পাঠকের বেশি করে পড়াতে হবে বইটা আমাকে, এবং এই বইটা যত বেশি পাঠকের কাছে যাবে তত আমার লেখক জীবনের সার্থকতা তত বেশি। এইগুলো ভেবে কিন্তু লেখক লেখেন না। লেখক লেখেন তার নিজের জন্য। সে যদি একজন পাঠকও পড়ে তাহলেও লেখক লিখবেন, 1000 পাঠক পড়লেও লেখক লিখবেন। ঠিক। ম্যাডাম, এই যে একজন কবি বা একজন কথা সাহিত্যিক হিসেবে মানে আপনার কাছে বইমেলার গুরুত্ব কতটা? মানে এটা কি শুধুই একটা প্রকাশনার জায়গা বলে মনে করেন, নাকি মানে মত বিনিময়ের একটি মঞ্চ বইমেলা? কারণ যখন বই প্রকাশ পাচ্ছে সেখানে অনেকে, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে বই রিভিউ দিচ্ছে বা কেউ এসে বা বলছে লেখাটাতে কেমন আছে, এগুলো পাওয়ার পর আপনারা কি ভাবেন, কি দেখেন, আগামীদের জন্য কি তৈরি করেন? অবশ্যই মত বিনিময়ের তো জায়গা বটেই, কারণ এতগুলো মেলা হয় কিন্তু বই মেলার আকর্ষণ অন্যরকম, যেখানে সমমনস্ক মানুষ আমরা পাই। মানে যদিও সীমিত, অন্যান্য মেলার মতো তো উপচে পড়া ভিড় নেই, সবাই বলছে কমে আসছে বিভিন্ন কারণে, ঠান্ডা বা লোকেশন সব মিলেই, কিন্তু যে কজন মানুষ পাই সমমনস্ক, বইয়ের স্টলে ঘুরে বেড়ায়, বই নাড়াচাড়া করে। তরুণ প্রজন্ম যদি বাংলা সাহিত্য না পড়ে ইংরেজি সাহিত্যও পড়ে তবুও তো সাহিত্য, তবুও তো গতিধারা, তো ওটা নিয়েও নাড়াচাড়া করে। আমি স্টল গেলে যেমন স্টলে ঘুরে ঘুরে দেখি কোন স্টলে কেমন ছেলে মেয়ে আছে, ওরা কি কথা বলছে, কি পড়তে ভালোবাসছে, এটা নিয়েও কিন্তু একটা মানে জেনারেশনের যে একটা স্রোত কিভাবে চলছে, এই জেনারেশন কি ভাবছে, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের জেনারেশন, ওরা কিভাবে ভাবছে পৃথিবী সম্পর্কে, কোন বইটা হাতে নিচ্ছে, বা হাতে নিলেও বইটা কতটা পড়ছে বাড়িতে গিয়ে, সেটাও একটা বিষয়। হাতে নিলে হয়তো মানে বেশিরভাগই পড়ে। আমার মনে হয় যে কয়েকজন ছেলে মেয়ে বই মেলায় যায় এখন, স্টলে যারা বই খুলে পড়ে তারা কিন্তু বইটা বাড়িতে গিয়ে পড়ছে। ঠিক আছে, স্টলে গিয়ে অনেক ছেলে মেয়ে দেখা যায় বইটা নিয়ে একেবারে গভীরভাবে পড়ছে, হয়তো বাবা মা ডাকছে, কিন্তু সে কিন্তু এটা ফ্লেভারটা নিতে চাইছে, হয়তো এখন বইটা বাবা মা কিনে দেবে না ওকে, কিন্তু সে কিন্তু পড়ছে। তো এই ছেলে মেয়েগুলো কিন্তু পড়বে, যদি শতকরা 5% হয় এরা কিন্তু বই পড়বে। এখন আরেকটা প্রশ্ন এখানে জাগে, মানে আমরা যখন কম্পেয়ার করি, আমরা যখন বারবার বলছি ত্রিপুরা সাহিত্য নিয়ে কথা বলছি আজকে, সেখানে সম্বোধী একটা জিনিস মাথায় আসে যে যখনই বইমেলাতে যায়, বইমেলার মতো প্ল্যাটফর্মে যখন মানুষ যায় যেখানে অনেক রকম বই আছে, সব ধরনের সাহিত্য, বিশ্বের বিভিন্ন লেখক সাহিত্যিক, তাবড় তাবড় লেখক সাহিত্যিকদের বই পাওয়া যাচ্ছে, সেখানে আজকের প্রজন্ম এমন কিছু, সেই শরৎচন্দ্র, সেই রবি ঠাকুর, সেই বঙ্কিমচন্দ্র বা সেই শেক্সপিয়ার, সেখানেই হাত দিচ্ছে, এমনটাই অনেকেই বলে থাকেন। এটা কতটা মানে কতটা ঠিক? এই যে রেশিওটা আমি যদি দেখি, যে সেই যে আমাদের যারা প্রবাদ প্রতিমরা ছিলেন তাদের লেখা কতটা গুরুত্ব পাচ্ছে আজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার যারা সেকালের, আমার একালের না হলেও আমার সেকালে যারা, এখন চন্দ্রকান্ত মুরা সিং এর লেখা কতজন নিচ্ছেন, বা বিমল সিংহর লেখা কতজন হাতে নিচ্ছেন, এই তফাৎটা মানে কি মাপা যায় কোনোভাবে? অ্যাকচুয়ালি দেখুন, আমি কিছুদিন আগে একটা ইয়েতে দেখছিলাম যে বাঙালিকে কিভাবে মাপা হবে। এবার বাঙালিকে কিভাবে মাপা হবে, যে বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন এবং আরো পরবর্তী সময়ে 1000 বাঙালি জন্মগ্রহণ করেছে যারা কিছুই করেনি। হ্যাঁ, সেই অর্থে তারা কিছুই করেনি, কোনো মানুষ কিছু করে না এরকম তো হয় না, পৃথিবীতে সবাই কিছু করে, কিন্তু সেই অর্থে মানে একদম নজরে রাখার মতো হয়তো কিছু করেনি। বাঙালিকে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে, এবং রবীন্দ্রনাথ দিয়ে বাঙালিকে মাপা হবে না, আরো যে 1000 বাঙালি জন্মগ্রহণ করেছে তাদের দিয়ে বাঙালিকে মাপা হবে। তো সেই বিতর্কের এগুলো চলতেই থাকবে। এই বিতর্কের তো কোনো দিনই হয়তো অবকাশ হবে না, বা এই বিতর্কের শেষ বলে কিছু হবে না। কিন্তু আমার বিষয় হলো লেখকের ব্র্যান্ডিং। হ্যাঁ, লেখককে আমরা কতটা ব্র্যান্ডিং করছি, এই সময়টা যেটা না, এই সময়টা
এরকম সময়ে আমরা আর নেই, এই সময়ে আমরা আর উপনীত হতে পারবো না কোনোদিন যে আমি ঘরে বসে লিখলাম, বাইরে যাওয়ার আমার কোনো দরকার নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমার লেখা পাঠক খুঁজে পেতে এসে আমাকে নেবে। ওই সময়টা কিন্তু আমরা পেরিয়ে এসেছি, ওই সময়টা আমাদের হাতে এখন আর নেই, যার ফলে লেখককে তার নিজের লেখা সম্পর্কেও দু চার কথা এখন বলতে হয়। হ্যাঁ, হয়তো অনেক কিছু ছেড়ে দিয়ে অনেক খোলস থেকে বেরিয়ে এসেই বলতে হয়, প্রচার করতে হয়। তো রবীন্দ্রনাথ, প্রেমেন্দ্র মিত্র, স্বামী বিবেকানন্দ বা আরো যারা যারা আছেন, শরৎচন্দ্র থেকে শুরু করে তারাশঙ্কর, তাদের লেখা যেভাবে আমাদের ত্রিপুরার এই প্রজন্ম পড়ে, আমাদের শঙ্খবল্লভ আদিত্য থেকে শুরু করে বা আমাদের আরো যারা যারা ভীষ্মদেব থেকে শুরু করে বিমল চৌধুরী, তাদের লেখা কতটা পড়ছে আমরা যদি বলতে যাই, তাহলে সেই সংখ্যাটা কিন্তু পরিমাপ করা খুব সহজ। কেননা কারণ আমাদের এই জায়গাটাতে আমরা দেখব যে মানে সেই অর্থে কিন্তু আমাদের সেইভাবে আমরা পাঠক পাচ্ছি না এই জায়গায়, যেটা আমরা আশা করি, যেটা হওয়া উচিত ছিল। কারণ আমরা ত্রিপুরার প্রথম আধুনিক গল্পকার বলি বিমল চৌধুরীকে। তো বিমল চৌধুরীর গল্প নিয়ে অনেক বেশি কাজ হওয়ার সুযোগ ছিল, কিন্তু আজ অব্দি কয়টা কাজ হয়েছে? হ্যাঁ, কয়জন লেখক পড়েছে, এই প্রজন্মের কয়জন পাঠক পড়েছে? এইগুলো কিন্তু আপনার প্রশ্নটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই অর্থে কিন্তু আমরা ত্রিপুরার প্রবাদ প্রতিম সাহিত্যিক যারা, তাদের পড়া এই প্রজন্ম খুব পড়ছে। যতটুকু গুরুত্ব পাওয়ার দরকার ছিল বা যতটুকু তাদের পড়ার দরকার ছিল আমাদের রাজ্যের পাঠকদের, আমরাই হয়তো পড়িনি। তার জন্য আমাদের কাছে এখন জাতীয় স্তরে তাদেরকে তুলে ধরাটা বা অনুবাদ করাটা, সেটাই হয়তো অনেকটা পিছিয়ে যাচ্ছে। এখানে আমার মনে হয় ম্যাডাম হয়তো পাঠ্য বইয়ে আমাদের স্থানীয় পাঠক লেখকদের সাহিত্য কিন্তু ইনক্লুডেড না, কারিকুলাম সেখানে স্থান পায় না। সিবিএসসি থেকে শুরু করে টিবিএসসি, ত্রিপুরা টিবিএসসি তে করা যায় যেত আমাদের বইয়ে, কিন্তু কখনোই কিন্তু আমরা পাঠ্য বই কি আমরাও কি পড়েছি আমাদের স্থানীয় এতদিনে যে সব লেখকদের, বিমল চৌধুরীর মতো গল্পকারের গল্প কি আমরা পড়েছি আমাদের ক্যারিকুলামে? আর আরেকটা জিনিস হলো, এটা বোধহয় ম্যাডাম আমার সঙ্গে সহমত হবে এক্ষুনি, যেটা পাঠক নিয়ে কথা হচ্ছিল, এটা হলো আমার মনে হয় যে এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখবেন কোনো মা বাবা অনেক সময় বলে, বিশেষত যে আমার ছেলে বা আমার মেয়ে তো কথা বলে না, অনেক বয়স হয়ে গেছে, জন্মের পরে কথা বলে না। এবার সে স্কুলে গিয়ে শুনছে একটা ল্যাঙ্গুয়েজ, বাড়িতে শুনছে একটা, বাড়ির ঘরের বাইরে গেলে শুনছে আরেকটা, সে অ্যাকচুয়ালি বুঝতেই পারছে না কোন ভাষায় তার কথা বলা উচিত। হ্যাঁ, এবং আবৃত্তির ক্লাসগুলোতে, আগরতলার ছেলেমেয়েরা বিশেষত যখন আবৃত্তির ক্লাসগুলোতে যায়, তখন তাদের খুব সমস্যা হয়। খুব সমস্যা হয় এই কারণে, আমি এটাও আমি বুঝতে পারি যে আগরতলার যে জনবসতি, এটা তো বিভিন্ন অঞ্চলের মানুষ এসে, বিভিন্ন অঞ্চলের মানুষের ডায়ালেক্ট এসে যোগ হয়েছে তো এখানে। তো এবার কোন ডায়ালেক্টটা সে কোন বাক্যের সঙ্গে ইউজ করবে, এটা সে অ্যাডাপ্ট করতে পারে না। এটা একটা বড় প্রবলেম। আরেকটা প্রবলেম হলো যে এই প্রজন্ম প্রতিদিন দেখবেন, মানে যারা ওয়ার্কিং লাইফের মা বাবা, তারা প্রতিদিন বাড়িতে আসার পরে না মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ নিয়ে বসে আছে। তো ঘরে একটা ছেলে, আমি এই ঘটনাটা আমি দেখেছি, এটা হয়তো ম্যাডাম সহমত হবেন, যে মা বাবা দুজনে দুটো ইলেকট্রিক গ্যাজেট নিয়ে বসা, ছেলে বুঝতে পারছে না তার কি বই নিয়ে বসা উচিত না ইলেকট্রিক গ্যাজেট নিয়ে বসা উচিত। এবার দেখতে দেখতে ঘরে একদিন দুদিন তিন দিন, সে তৃতীয় দিনের মাথায় ইলেকট্রিক গ্যাজেট নিয়ে বা ফোন নিয়ে এসে বসছে। এবার মা বাবা, এটাও আমি দেখেছি, কোন ঘরে মা বাবা সন্ধ্যার পরে যদি 1-2 ঘন্টাও বই পড়ে, 6 দিন না হোক 7 দিনের দিনে ছেলে এটা বই নিয়েই করবে, চক্ষু লজ্জার খাতিরে হলেও সে বই নিয়ে বসবেই। ছোটরা যা দেখে সেখান থেকেই শেখে। ঠিক, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম, এই যে একালের ডিজিটাল মাধ্যম নিয়ে কথা হচ্ছিল, এখন ডিজিটাল মাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মানে সাহিত্য চর্চাকে কতটা সমৃদ্ধ করেছে বলে আপনার মনে হয়, নাকি এতে সাহিত্যের মানের ক্ষতি হয়েছে? কি মনে করেন? কারণ আমি এটা এর জন্য বলছি যে ধরুন এই যে বইমেলা চলছে, এখানে বই প্রকাশ হচ্ছে, একটা সাহিত্য নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, বই মেলা তো আলোচনা হয়, এখানে আলোচনা হয়, কিন্তু যখন ডিজিটাল মাধ্যমে কেউ তার সাহিত্যটাকে প্রকাশ করে দেয়, সেখানে কিছু অনেকেই বলছেন যে আজকাল তো কিছু ফেক লাইকস বা রিয়েকশনস আসছে বা কিছু ফেক কমেন্ট আসছে, সেগুলো কোনো গুরুত্ব নেই, কিন্তু আসল জায়গায় সে তার ভুলটা বা ত্রুটিটা বুঝতে পারছে না। যেটা উল্টোটা হয় যখন আপনি কোনো বই প্রকাশ করছেন, আপনারা যেমন বই প্রকাশ করেন, তখন যখন পাঠকরা যখন পড়ে তারপর যখন রিভিউ দিচ্ছে, সেটা একটা জেনুইন রিভিউ হয়। সেই জায়গাতে কি মনে করেন, সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করেছে নাকি মানের ক্ষতি হচ্ছে? পুরো ব্যাপারটাই আপেক্ষিক। পজিটিভলি যদি নেওয়া যায়, খুব সহজেই পৌঁছানো যায়, এবং যেটা ই বুক বা এই ধরনের বিভিন্ন রকমের আমরা যেটা মোবাইলে পড়তে থাকি, কারো যদি পড়ার ইচ্ছে থাকে, সে কিন্তু অন দা ওয়ে, কাজের ফাঁকে ফাঁকে সে কিন্তু কন্টিনিউয়াসলি পড়তে পারে, চাইলে গুগলে সার্চ করে পড়তে পারে, ডাউনলোড করে পড়তে পারে। তো সেটা সবসময় আমার ইচ্ছে করছে এখন এই বইটা পড়তে, আমি কর্মক্ষেত্রে সেটা নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার সাথে একটা ছোট্ট ট্যাব থাকলে আমি ডাউনলোড করে সেটা পড়তে পারবো। তো আমার কাছে মনে হয়
পজিটিভ। কারণ এবার কেউ সেটাকে কিভাবে ব্যবহার করছে, কেউ যদি শুধু রিলস দেখতে থাকে, কখনোই কিছু মানে বই না পড়ে, সাহিত্য না পড়ে, সেটা তো তার ব্যাপার। আর পৌঁছানোর ব্যাপারে যেটা ফেক লাইকের ব্যাপারে না ভাবলেই হয়। ভালো লাগলো কিছু একটা লিখলাম, এবার যে ফেক বলেছে অসাধারণ, সেই অসাধারণকে অসাধারণ লেখক যদি না ভাবে অসাধারণ, সে যদি মনে করে আমি ভুল করেছি, তবুও আমাকে অসাধারণ বলছে, ঠিক আছে, সেই লেখকের সেইটুকু বুদ্ধি যদি থাকে কি এই অসাধারণে আমি ভেসে যাব না। সেলফ জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর লেখক প্রতিনিয়তই নিজেকে জাজ করেই কিন্তু এগিয়ে যায়। একজন লেখক যদি তার 5 বছর আগের লেখা পড়েন নিজের, তখন মনে হয় আমি কিরকম লিখতাম, এখন আবার সে 5 বছর পরে আজকের লেখাটাকে তার মনে হবে আমি কিরকম লিখতাম। তো সেলফ জাজমেন্ট, সেলফ রেকটিফিকেশন, এগুলো বেশি ইম্পর্টেন্ট, অন্যের কথা কি আসে যায়। রাইট। আমরা অবশ্যই আজকে যখন সাহিত্য চর্চার কথা বলছিলাম, যে মূলধারার বাংলা সাহিত্যে মানে এই পরিসরে, সাহিত্য পরিসরে মানে ত্রিপুরার সাহিত্যকে যে একটা প্রান্তিক হিসেবে দেখা হয়, এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত? মানে ছোট্ট করে, সময় খুব কম, সৌম্যদীপ ছোট্ট করে, দুজনের কাছে একই প্রশ্ন। আঞ্চলিক সাহিত্যকে প্রমোট করার জন্য আসলে আমরা নিজেদের দিকেই নজর দেওয়া উচিত, এবং আমার মনে হয় যে আমরা আমাদের নিজেদের অঞ্চলের যে দিকগুলো নিয়ে কাজ হয়নি, সেই দিকগুলো নিয়ে আমরা আরো বেশি করে কাজ করতে পারি। যে দিকগুলো নিয়ে কাজ হয়নি সেগুলো তুলে আনাই অনেক বেশি দরকার। এবং আমি আবারও বলবো যে প্রবন্ধ এবং অনুবাদ সাহিত্য, এই দুটোকেও কিন্তু আমাদের একইভাবে গুরুত্বের সঙ্গে তুলে আনতে হবে। আর নয়তো বৃহত্তর বাংলা সাহিত্যের কাছে আমাদের পৌঁছানোর সুযোগটা কিন্তু, রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে। পৌঁছতে গেলে আমাদেরকে অনেকগুলো মাধ্যম একসঙ্গে নিতে হবে। একটা মাধ্যমের দিকে তাকিয়ে থাকলাম, প্রকাশকই আমার বইকে নিয়ে যাবে, অনুবাদ, সমালোচনা সাহিত্য কোনোটাই হলো না, তাহলে কিন্তু মানে নন্দনগত ভাবে নন্দন চর্চাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটা আমাদের ছোট হয়ে যাবে আদারওয়াইজ। ওকে ম্যাডাম, আপনার কি মনে হয় এই জায়গাটায়? আমার মনে হয় যেটা আমি একটু আগে বললাম, পাঠ্য বইয়ে কিছু ইনক্লুশন, লোকাল আমাদের স্থানীয় লেখকদের সাহিত্য ক্যারিকুলামে থাকতে হবে। ছেলে মেয়ে ক্যারিকুলামে থাকলেই এটার সাথে পরিচিত হবে। একটা র্যাপিড রিডার থাকতে পারে যেটাতে আমাদের নর্থ ইস্টের কয়েকটা ভাষার গল্প রইল, তাই না? আমরা বাংলা, অসমিয়া গল্প কেউ পড়লো, ইভেন মণিপুরি সাহিত্য প্রচন্ড সমৃদ্ধ, সেটার অনুবাদই পড়লো। তো প্রত্যেকটা সাহিত্য ওখানকার স্থানীয় ফ্লেভার দেয়। তো আমাদের আজকাল ক্যারিকুলামটা ভীষণভাবেই মানে হিউম্যানিটিস বিরোধী হয়ে যাচ্ছে, এটা একটা বড় পয়েন্ট। এটা নিয়ে এখন মেইনল্যান্ড ইন্ডিয়ার মানুষ কতটা নর্থ ইস্টকে জানছে, এটা নিয়েও প্রশ্ন উঠছে তখন আপনার এই প্রপোজাল নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের শুধু আমাদের রাজ্যেই নয়, আমাদের শুধু বোর্ডেই নয়, ইভেন বোর্ডেও আমাদের সব জায়গা থেকে, যেহেতু ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের আছে, আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাহলে আমাদের এই লেখা বা এই সাহিত্য কেন জায়গা পাবে না? একদম কারিকুলামে থাকলেই ছেলে মেয়ে পরিচিত হবে। রাইট। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে, আজ খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আলোকপাত করলেন। সৌম্যদীপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, সার্বিকভাবে আজকের টক শো স্পষ্ট করে দেয় যে সেকালের ঐতিহাসিক ধারণা মানে থেকেই কিন্তু একালের ত্রিপুরার সাহিত্য চর্চা নতুন ভাষা ও দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে। বইমেলার মতো আয়োজন সেই সাহিত্যের বৃহত্তর পাঠক সমাজের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বইমেলার মতো সাহিত্য উৎসবে ত্রিপুরার সাহিত্য চর্চা নতুন পাঠক তৈরি করছে এবং সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরার সাহিত্য আজ জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্যে মানচিত্রে নিজের জায়গা করা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার পথে কিন্তু রয়েছে। তাই আগামীর দিকে তাকিয়ে আছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।